আজ নতুন একটি রোগ এবং যেটা সবারই হয়ে থাকে, যে কোনো বয়সে হয়ে থাকে, সে রোগটির নাম হচ্ছে অম্ল বা অ্যাসিডিটি। সংক্ষেপে যদি আমরা বলি, অর্থাৎ মুখের টক অথবা পেটে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি বেশি হয় তাইলেও সেটা হয়ে থাকে, আর কম হলেও হয়ে থাকে, যেটাকে আমরা বলি হাইপো এবং হাইপার। হাইপো মানে কম, অর্থাৎ যদি কম অ্যাসিডিটি তৈরি হয় স্টোমাকে তাহলে সেটারও ট্রাবলস হয়ে থাকে, আর অতিরিক্ত হলেও হাইপার অ্যাসিডিটি বলা হয়, সেটাতেও ট্রাবলস হয়ে থাকে। সেইগুলো একটু আলোচনা করে আমরা মায়াজম ভিত্তিক ওষুধগুলো এবং লক্ষণগুলো ভাগ করেই আপনাদেরকে জানাবার চেষ্টা করব। সে কারণে চলে আসি, এই ওষুধটা এই মায়াজম ভিত্তিক যদি আমরা চিকিৎসা করতে পারি, অতি সহজেই সকল রকমের অ্যাসিডিটি ভালো করে আমরা মায়াজমেটিক ট্রিটমেন্টের প্রথম অবস্থায় রোগী যেন জটিলতা না হয়, অর্থাৎ আলসার থেকে ক্যান্সার এই ধরনের না হয়, সেই চেষ্টা বা সেই লক্ষ্যই আমাদের। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবেন, এই আশা নিয়ে আমি আরম্ভ করছি। তাহলে চলে আসি, কী শিখলাম? প্রথমে শিখলাম যে হাইপো অর্থাৎ অতিরিক্ত যদি অ্যাসিডিটি হয় একরকম, আর আর হাইপো অর্থাৎ কম যদি হয়, তাহলে চলে আসি অতিরিক্ত অ্যাসিডে হলে কি হতে পারে? হালকা অম্লত্ব এবং পেট ফাঁপা, এবং খালি পেটে অম্লত্ব বেশি হলে খাওয়ার পর কিছুটা কমে এবং পরে আবার সেটা বাড়ে এবং সেটা টক বমি হয় এবং ঢেকুর উঠে, টক জাতীয় ঢেকুর উঠে। তাইলে এই লক্ষণগুলো থাকলে আমরা বুঝবো এটা প্রাথমিক অবস্থা, অর্থাৎ অ্যাসিডিটি রোগ, যেটা আমরা গ্যাস্ট্রিক বলে থাকি সংক্ষেপে। সেটা যদি দীর্ঘদিন চিকিৎসা না হয় তখন অন্য রূপ নিতে পারে। কি হতে পারে? অম্লত্বর কারণে ক্ষত, অর্থাৎ অ্যাসিডিটি যখন বেশি হয় তাহলে স্টোমাকে সেটা ক্ষতের সৃষ্টি করতে পারে। ক্ষতের কারণে কি হতে পারে? জ্বালা পোড়া হইতে পারে, ব্যথা হইতে পারে, এবং টক এবং তিতা হইতে পারে, রক্ত বমি হইতে পারে, এবং রক্তের বমির বর্ণ কফের গুঁড়ার মতো অনেক সময় হয়ে থাকে। এগুলো সব সিবিলিটিক মায়াজম, অর্থাৎ যখনই অম্লত্বের কারণে ক্ষত দেখা দেয় আমরা ধরেই নেব সেটা সিবিলিটিক মায়াজম। তাহলে লক্ষণগুলোর কথা মনে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ অম্লত্বের কারণে যদি ক্ষত হয় এবং ক্ষতর কারণে যদি জ্বালাপোড়া হয় এবং জ্বালাপোড়ার কারণে ব্যথা এবং টক এবং তিতা বমি, তার সঙ্গে যদি রক্তপাত থাকে এবং রক্তের বর্ণ যদি অনেকটা কফি চূর্ণের মতন হয়ে থাকে, তাহলে আমরা ধরেই নেব সেটা সিবিলিটিক। অর্থাৎ এই সকল লক্ষণ দেখলেই আমরা সিবিলিটিক ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করব। আর প্রথমে যে লক্ষণগুলোর কথা বললাম সেগুলি সচরাচর আর নর্মাল অথবা শরিক মায়াজমের ভিতরে পড়ে। তাহলে চলে আসি যে সাইকোটিক মায়াজমটা কী হবে, সেটাও একটু আলোচনা করার বিষয়। সাইকোটিক মায়াজমের দীর্ঘদিন হজমের ট্রাবলস, পেট ফাঁপে কিন্তু ক্ষত হয় না এবং জ্বালাপোড়া হয়, বুক ব্যথা করে, আমরা যেটাকে গ্যাস্ট্রিক বলে থাকি। চর্বি জাতীয় জিনিস অথবা ভারী জিনিস খেলে অনেক সময় ট্রাবলস হয়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্যর সাথে অনেক সময় অম্লত্ব প্রকাশ পায়। অর্থাৎ এই লক্ষণগুলো থাকলেই আমরা সাইকোটিকের লক্ষণ হিসাবে আমরা চিন্তা করব। ওষুধগুলিও সেভাবে প্রয়োগ করার চেষ্টা করব। আমি ওষুধগুলো একটু পরে বলতেছি। চলে আসি, তারপরে কি হতে পারে? তারপরে টিউবারকুলোসিস মায়াজম, অর্থাৎ শরিক গেল, সিভিলিটিক গেল, সাইকোসিস গেল। টিউবারকুলোসিস মায়াজম কীভাবে বুঝবো? অনেক সময় খুব ক্ষুধা বেশি এবং ক্ষুধার সঙ্গে যদি তার খালি ভাব থাকে, দেখুন এই ক্ষুধা অনেক সময় ক্ষুধাও বেশি, ক্ষুধাও কম, সেটা শরিক মায়াজমও আছে। কিন্তু মনে রাখবেন, ক্ষুধা যদি বেশি হয় এবং সেটা যদি অনেক সময় খালি পেট ভাব থাকে, তাহলে আমরা ধরেই নেব সেটা টিউবারকুলোসিস বলি। অর্থাৎ দুধ এবং চর্বি জাতীয় খাদ্য তার সহ্য হয় না। আমরা অনেক সময় দেখি রোগী পায় দুধ সহ্য হয় না অথবা এই চর্বি জাতীয় খাদ্য সহ্য হয় না, তাহলে ধরেই নেব টিউবারকুলোসিস। বুঝার উপায়টা খুব সহজ। যদি ক্ষতের কারণে তার ওজন হ্রাস পায়, সেখানেও টিউবারকুলোসিস বডি হইতে পারে। ক্ষত থাকলেই সেটা সিভিলিটিক হইয়া টিউবারকুলোসিস। আর ক্ষত না হইয়ে যদি ক্ষুধা বেশি
এবং দুধ চর্বি জাতীয় খায় না এবং ক্ষত নাই এবং বডির ওজন কমে যাচ্ছে এবং খাওয়ার রুচি নাই বা খেতে ইচ্ছে করে না, গ্যাস্ট্রিকের ট্রাবলস আছে এবং আলসার থাকলে যদি ওজন কমে তাহলে সিভিলিটিক হইয়া যাবে, আর যদি অন্য কারণে হইয়া থাকে সেটা সাইকোটিক হইয়া যাবে। তাহলে টিউবারকুলোসিস রোগীকেও আমরা বুঝতে পারলাম অন্মত্ত রোগের বা অ্যাসিডিটি রোগের কীভাবে বা গ্যাস্ট্রিকের ট্রাভেলস কীভাবে আমরা ভাগ করে মায়াজমেটিক ওষুধগুলো প্রয়োগ করতে পারি। তাহলে আর সচরাচর গ্যাস্ট্রিকের এবং পেট ব্যথা টিউবারকুলোসিস বডিতে রাত্রে হয়, অর্থাৎ রাত্রে বেশি হয়ে থাকে। সেরকমভাবে আমরা এটুকুও জানি সিভিলিটিক মায়াজম রাত্রে বেশি হয়ে থাকে এবং সাইকোটিকটা দিনে আর শরিক রাত্রে দিনের সমান। তাইলে আমরা এবার চলে আসি কিভাবে ওষুধগুলো আমরা নির্বাচন করতে হবে এবং নির্বাচন করবো এবং কী কী ওষুধ আসতে পারে। দেখুন, অ্যাসিডিটির কথা আসলেই আমাদের অ্যাসিডিটির উপরে অনেকগুলো ওষুধ আছে অ্যাসিডিটি নিয়ে, অর্থাৎ অ্যাসিড জাতীয়, যেমন অ্যাসিড সালফ, অ্যাসিড ল্যাকটিক, অ্যাসিড ফস, এই সবগুলোই ওষুধেই বিউটিরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই সবগুলোই কমন অ্যাসিডিটির উপরে আমরা ব্যবহার করতে পারি লক্ষণ ভেদে। আমরা অনেক সময় সেগুলো হয়তো অনেক সময় প্রয়োগ করি না। একমাত্র নাইট্রিক অ্যাসিডেই গভীরতা বেশি, অর্থাৎ সিভিলিটিক মায়াজমের, অর্থাৎ ক্ষত এবং ক্ষতর সঙ্গে রক্ত যদি হয়ে থাকে তাহলে আমরা নাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করতে পারি। আরগুলো কমন মেডিসিন, এগুলো ডেপনেস কম এবং মায়াজমের উপরে তার কোনো কাজ নেই। তারপরে এর সঙ্গে যদি আমরা সিম্পল ওষুধগুলো মনে রাখতে পারি তাহলে আরও সহজভাবে আমরা ওষুধ প্রয়োগ করতে পারি, সেটা শততমী হোক আর 50-শততমী হোক। তাহলে চলে আসি, যেমন চায়না, খুব সুন্দর মেডিসিন, তার লক্ষণ আছে বমি বমি ভাব এবং যদি রক্তশূন্যতা থাকে এবং হজমের যদি কোনো রকমের অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা চায়না ব্যবহার করতে পারি। তার সঙ্গে আমরা নাক্সের কথা চিন্তা করতে পারি, তার সঙ্গে আমরা ভাবতে পারি পালস। এগুলো অনেক সময় আমি বলি যে এই ধরনের কেসে অনেক সময় মহিলাদের জন্য পালস, পুরুষদের জন্য নাক্স এবং শিশুদের জন্য ক্যামোমিলা আমরা অনেক সময় ব্যবহার করতে পারি। তারপরে যে সিম্পল ওষুধটা আসে সেটা রোবিনিয়া এবং গলায় যদি জ্বালা থাকে আইরিস ভার্সক্যাম আমরা প্রয়োগ করতে পারি এবং আর্জেন্টিনা নাইট্রিকান, এগুলো সবগুলো অর্থাৎ গভীর ক্রিয়াশীল নয়, কিন্তু আর্জেন্টিনা নাইট্রিকাম, সালফার, কার্বোবেজ এই ওষুধগুলো কিন্তু শরিক মায়াজমের উপরে বেশি কাজ করে। তারপরে সাইকোসিসের উপরে যেটা কাজ করে আমরা বলতে পারি ক্যালকেরিয়া কার্ব, থুজা, নেট্রাম সালফ এবং আর্জেন্টিনা নাইট্রিকামও এই সাইকোজিকের উপরে কাজ আছে। তাহলে ওষুধগুলোর নাম মনে রাখলেই আপনার সংক্ষেপে ওষুধগুলোর কথা প্রয়োগ করতে পারবেন, শততমী হোক আর এলএম সিস্টেম হোক। যদিও আমি এলএম সিস্টেম ছাড়া অনেক সময় বলতেই চাই না, কারণ এলএম সিস্টেমই লেটেস্ট সিস্টেম। চলে আসি, তাহলে ক্যালকেরিয়া কার্ব, থুজা, নেট্রাম সালফ সাইকোজিক ওষুধের ভিতরে পড়ে আর্জেন্টিনা নাইট্রিকাম। কিন্তু তারপরে সিভিলিটিক যদি ওষুধ হয়ে থাকে, অর্থাৎ পেটে আলসার হয়ে গেছে এবং আলসারের কারণে মাঝে মাঝে রক্তবমি হয় এবং সেখানে ক্ষত, জ্বালা এবং গলাও জ্বলে, এমন জ্বলে এবং টেস্ট করি বলছে যে তার আলসার আছে, তখন আমরা কি করতে পারি? হিপাসাল ব্যবহার করতে পারি, আর্সেনিক ব্যবহার করতে পারি, মার্কসল ব্যবহার করতে পারি এবং ক্যালিব্যাক্রম। এই 3-4টা ওষুধের কথা মনে রাখার চেষ্টা করবেন। আমি আবারও নামগুলো বলছি, যেমন হিপাসাল, আর্সেনিক, মার্কসল এবং ক্যালিব্যাক্রম। সিভিলিটিক মায়াজমে যখন আমরা বুঝতে পারবো তাহলে আমরা এই ওষুধগুলো প্রয়োগ করতে পারি। সংক্ষেপে মনে রাখতে হবে, অর্থাৎ স্টোমাকের ক্ষতের কারণে যদি হয়ে থাকে। তারপরে কি আসে? তারপরে টিউবারকুলোসিস, অর্থাৎ বডি যদি আমরা বুঝি যে সেটা টিউবারকুলোসিস মায়াজম, অর্থাৎ ওজন কমে যাচ্ছে এবং দীর্ঘদিন ভুগতেছে, আমরা কোনো রকমের হয়তো অন্য সিস্টেমে ওষুধ খাইয়া তার কোনো রকমের উপকার হচ্ছে না, তখন আমরা টিউবারকুলোসিস যদি বুঝতে পারি তাহলে লাইকোপোডিয়াম, ফসফরাস, ক্যালকেরিয়া ফস, সাইলিশিয়া, টিউবারকুলিনাম বোভিনাম, এই ওষুধগুলো মনে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আমি আবারও বলছি, লাইকোপোডিয়াম, ফসফরাস, ক্যালকেরিয়া ফস, সাইলিশিয়া এবং টিউবারকুলিনাম। অর্থাৎ ওষুধের লক্ষণগুলো জানার জন্য আমার ভিডিওগুলো দেখার আহ্বান জানাচ্ছি। প্রতিটা ওষুধেরই ভিডিও আমাকে দেওয়া আছে, হয়তো অনেকগুলো ওষুধ পাবেন না যেমন সিম্পল ওষুধ, কিন্তু এই চারোটাই আছে, লাইকোপোডিয়াম, ফসফরাস, ক্যালকেরিয়া ফস, সাইলিশিয়া, টিউবারকুলিনাম, এই ওষুধগুলোর ভিডিও সুন্দরভাবে দেওয়া আছে এবং আমি দেখার আহ্বান জানাচ্ছি।
তারপরে যে অনেকগুলো ওষুধ অনেক সময় আমরা ব্যবহার করতে পারি, যেমন ক্যাপসিকাম, ক্যামোমিলা, অ্যামোনকার্ব, এ সকল ওষুধও আসতে পারে। তাহলে আজকের যে অম্ল বা অ্যাসিডিটির উপরে আমরা যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, অর্থাৎ মায়াজমেটিক ভাগ করে কি লক্ষণের ভিত্তিতে মায়াজমেটিকগুলো ভাগ করে ওষুধগুলো মনে রেখে ওষুধটা প্রয়োগ করতে পারি। আর প্রয়োগের বেলা আমি বলবো এলএম সিস্টেমে আপনারা শুরু করার চেষ্টা করবেন রোগীর অবস্থা ভেদে। যদি খুব গভীর ক্রিয়াশীল হয় তাহলে দিনে একবার বা দুবার, অথবা মায়াজমেটিক ওষুধ যদি ব্যবহার করতে পারেন। একটা কথা মনে রাখবেন, মায়াজমেটিক ওষুধও যখনই কোনো তরুণ রোগে ব্যবহার করবেন তখনও মায়াজমেটিক ওষুধগুলো ঘনমাত্রা দিতে পারেন। উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেমন ক্যালকেরিয়া কার্ব যদি মনে করেন যে এটা তরুণ রোগে অ্যাসিডিটির কারণে ব্যবহার করবেন, তাহলে আপনি দিনে 3 বা 4 বারও ব্যবহার করতে পারেন। ঠিক সেই অনুপাতে যেমন হিপাসাল, এটা অত্যন্ত গভীর ক্রিয়াশীল এবং সিভিলিটিকের উপরে তার কাজ। সুতরাং এই ওষুধটাও গ্যাস্ট্রিকের এবং অ্যাসিডিটির উপরে চমৎকার কাজ করে। অর্থাৎ ক্ষত বা ক্ষত জাতীয় কিছু থাকলেই সেটার কাজটা খুব বেশি। সেই হিসেবে আর্সেনিকের কথাও আসতে পারে। এ সকল ওষুধ কিছু কিছু লক্ষণ আপনারা যখন ওষুধগুলো পড়বেন, আমার ভিডিওগুলো দেখবেন, সেখান থেকে লক্ষণগুলো সংগ্রহ করে এই ওষুধটা প্রয়োগ করলেই 50-শতদিন পদ্ধতিতে ঘনমাত্রা ব্যবহার করে রোগীকে 3-4 দিন বা 7 দিনের ভিতরেই আপনার তরুণ রোগের চিকিৎসা করতে পারবেন। আর যদি মনে করেন সে মায়াজমেটিক রোগ আছে তার শরীরে, তাহলে সেই হিসাবে হয়তো ভালো থাকবে, ভালো হইতে আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। তখন মাত্রা কিন্তু আপনাকে বুঝতে হবে। একবার বা দুবার অথবা একদিন পর পর দিয়েই আপনার মায়াজমেটিক ট্রিটমেন্ট করলে বাকি জীবনে তার আর অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক ট্রাভেলস কোনো দিনই হবে না। কারণ মায়াজমেটিক শেষ করতে গেলে মনে রাখবেন, সবসময় শরিক মায়াজমের ওষুধ দিয়েই শেষ করতে হয়। অর্থাৎ শেষ পর্যন্ত শরিক মায়াজমের চিকিৎসা করলেই বাকি জীবনে তার আর গ্যাস্ট্রিকের ট্রাভেলস অথবা আমি যেটা বলে থাকি যেমন ক্যান্সার, টিবি বা ডায়াবেটিস, অন্যান্য অঙ্গগুলো বা রোগগুলো না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং আজকে আমি আলোচনা শেষ করার আগে একটি আহ্বান জানাবো, এই এলএম পদ্ধতিতে আপনারা প্রয়োগটা শুরু করেন। নিজেরা প্রত্যেকটা ওষুধ টেস্ট করে আগামী দিনে এগিয়ে যান এবং আমার ইউটিউবটা দেখে শেয়ার করার আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।